ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট, পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট। এটা কিন্তু নেওয়া হয়েছে 20 এপ্রিল কর্মসংস্থান পত্রিকা থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। আমরা এই প্র্যাকটিস সেটটার ইতিমধ্যে কিন্তু এই জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো সমাধান করেছি। এখানে যে জেনারেল স্টাডিজের প্রশ্ন দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখানে মার্কিং করা আছে, দেখতে পাচ্ছেন অবশ্যই। তো এই মার্কিং করা জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো কিন্তু আমরা ইতিমধ্যে সম্পূর্ণ করেছি। আমরা আজকে করব কিন্তু পরের অঙ্কগুলো সমাধান করব। তো অবশ্যই আপনারা জানেন যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় 40টা জেনারেল স্টাডিজ থাকবে, তাই আমরা এখানে 40টা জেনারেল স্টাডিজ কিন্তু ফার্স্ট পার্টের একটি ভিডিওই সম্পূর্ণ করেছি। আমরা আজকের এই প্র্যাকটিস সেটের দ্বিতীয় পর্ব দেখব, সেখানে দেখব অ্যাকচুয়ালি দাগ থেকে অঙ্কের সমাধান। তো চলুন চলে যাই অ্যাকচুয়ালি দাগের অঙ্ক কী আছে দেখে নিই। তো এখানে অ্যাকচুয়ালি দাগের অঙ্ক আমরা একটু জুম করে বড় করে নিচ্ছি, দেখি এখানে অ্যাকচুয়ালি দাগের অঙ্ক আছে। দেখুন এই জায়গাটায় অ্যাকচুয়ালি দাগের অঙ্ক আছে 81 × 82 × 83 × ... দিয়ে 89 এর এককের সংখ্যা। তো এখানে 0, 2, 6 এবং 8 এখানে আপনার অপশান আছে। এখানে কিন্তু 81 থেকে 89 পর্যন্ত সব গুণ আছে এর এককের সংখ্যা, অর্থাৎ এই 81 থেকে 89 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যদি আমরা গুণ করি, অর্থাৎ 81, 82, 83, 84, 85 এরকম করে 89 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তা যদি আমরা গুণ করি, তা গুণফলের যে এককের অঙ্ক হবে সেই এককের অঙ্ক কত। তো দেখুন এই জায়গাটায় একটা সুন্দর বিষয় হচ্ছে, এককের অঙ্ক যেহেতু বলেছে, তাই আপনি কি করবেন, এইখানে এই 2 1-কে 2 করবেন, 3 দিনও 6 করবেন, তারপরে দেখবেন 4 6 24, অর্থাৎ এখানে যখন 84 বসবে তখন হবে 4 6 24, তারপরে এখানে বসবে 85। এই 4 6 24, 24-এর কিন্তু 4 আছে শেষে, সেই 4-এর সাথে 5 গুণ করলে 4 5 20, 20-র কিন্তু শেষে এককের অঙ্ক 0 হয়। এবার শূন্যকে আপনি যত দিয়েই গুণ করবেন না কেন, সেখানে কিন্তু 0ই হবে। তাই এই গুণফলের এককের সংখ্যা হয়ে যাবে কিন্তু 0, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্ন দেখব কী আছে। তো এরপর আমরা দেখব 42 দাগের এই অঙ্কটি। তবে 42 দাগের অঙ্কর আগে, 42 দাগের অঙ্ক দেখার আগে আমরা এই জায়গাটা একটি ডান পাশে একটি সাদা পেজ অ্যাড করে নিই, তাহলে আপনাদের বোঝানোর সুবিধা হবে এবং অঙ্ক করার জন্য যথেষ্ট সুবিধা হয়ে যাবে। তো চলুন আমরা ডান পাশে একটি সাদা পেজ অ্যাড করি। সাদা পেজ অ্যাড করার পরে চলে এলাম। এবার আমরা 42 দাগের অঙ্ক দেখব। 42 দাগের অঙ্ক কী আছে, তো এর জন্য আমরা একটু জুম করে বড় করে নিলাম। এবার দেখি 42 দাগের প্রথম অঙ্ক কী আছে আমরা দেখব। তো এবার আমরা 42 দাগের অঙ্কটা দেখব। 42 দাগের অঙ্ক আছে, দেখুন কত সুন্দর একটি অঙ্ক আছে। এখানে 42 দাগের অঙ্ক আছে 1000 থেকে ছোট কতগুলি সংখ্যা 10 এবং 13-র গুণিতক। তো এখানে বলছে 1000 থেকে ছোট কতগুলি সংখ্যা 10 এবং 13-র গুণিতক। তো এখানে 9 8 6 8 7 আছে, কটি মানে কতগুলি সংখ্যা। তো এখানে 9টি 8টি 6টি এবং 7টি। তো এর মধ্যে সঠিক উত্তর কী হবে, তার জন্য এই অঙ্কটা আপনি সহজে সমাধান করার জন্য এই 10 আর 13-র আপনি কী করবেন, প্রথমে লসাগু করবেন। তো 10 13 লসাগু করলে হয়ে যায় কিন্তু 10 × 13, মানে 10 এবং 13-র মধ্যে কোনো লসাগু যায় না বলে 10 আর 13 গুণ করে 130 করতে হবে এর লসাগু। এখন এই 130, তো 130 গুণ 1 সমান 130, তারপরে 130 গুণ 2 সমান 260, 130 গুণ 3 তাহলে হয়ে যাবে কত, 490, 390, তারপরে 130 গুণ 4 তাহলে হয়ে যাবে কত, 520, তারপরে 130 গুণ 6, 130 গুণ 5 তাহলে হয়ে যাবে 650, তারপরে 130 গুণ 6, তো দেখুন এখানে হয়ে যাবে 780, আর 130 গুণ 7 তাহলে হয়ে যাবে 910, তারপরে 130 গুণ 8 তাহলে হয়ে যাবে 1040। তো এখানে বলছে 10 এবং 13-র গুণিতক, 1000 থেকে ছোট কতগুলি সংখ্যা 10 এবং 13-র গুণিতক। তো 10 এবং 13-র গুণিতক আছে 130, 260, 390, 520, 650, 780, 910 আর 1040 পর্যন্ত আমরা রাখলাম। এবার দেখুন এখানে বলেছে 1000-এর থেকে ছোট, তাই 1000-এর থেকে ছোট হবে 910 পর্যন্ত, তার মানে এই পর্যন্ত রাখবো। তাহলে কটা সংখ্যা হবে 10 ও 13-র গুণিতক? 10 ও 13-র গুণিতক 1000-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে এই 130, 260, 390, 520, 650, 780, 910, অর্থাৎ 1 2 3 4 5 6 7, 7টি সংখ্যা কিন্তু হয়ে যাবে এর সঠিক উত্তর। ডিদ্দাগ হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি এক চান্সের নিজের থেকেও মনে করতে পারেন, এখানে 130 আছে, তো 7 13 91, অর্থাৎ আপনি যদি 7 দ্বিগুণ করেন তাহলে হয়ে যাবে 910, আর 8 দ্বিগুণ করলে হয়ে যাবে 1040। তাই 1040-এর মানে 1000-এর বেশি হয়ে যাচ্ছে, যেহেতু 1000-এর মধ্যে রাখতে হবে, তাই 7 13 91 অর্থাৎ 910 হবে। তাই আপনি বলতে পারেন যে 7টি, এখান থেকে খুব সহজে 7টি বার করা যাবে। আর আপনি এইভাবে যদি ক্যালকুলেশন করেন তাও বার করতে পারবেন। তো চলে যাবো আমরা 43 দাগের এই প্রশ্নে, সোনা ও তামা।
তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাবো 43 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে সোনা ও তামা জলের থেকে যথাক্রমে 19 গুণ এবং 9 গুণ ভারী। কী অনুপাতে সোনা ও তামা মিশ্রিত করলে মিশ্রণের ওজন জলের সঙ্গে 15 গুণ ভারী হবে? তো এই অঙ্কটা কীভাবে আপনি সহজে সমাধান করবেন, তার জন্য এই জায়গাতে এই জায়গাতে এই পোর্শনটা আমরা প্রথমে একটু মুছে দিচ্ছি। তো মুছে দেওয়ার পরে আমরা এই অঙ্কটা সমাধান করব এখানে। তো দেখুন এখানে বলেছে দেখুন কী অনুপাতে সোনা এবং তামা মিশ্রিত করলে। তো আমি মনে করছি জি, এইটা গোল্ড যেহেতু সোনা আর কপার মানে তামা, তো আমি মনে করছি G:C অনুপাতে এটা G:C অনুপাতে মিশ্রিত করা হলো। এখন G:C অনুপাতে যদি মিশ্রিত করা হয়, তা এখানে বলেছে না সোনা কত আছে 19, তো এখানে আমি দিলাম 19G প্লাস এখানে 9 আছে তামা, তাহলে এখানে 9 সঙ্গে C গুণ হয়ে যাবে, তা 9C বাই G প্লাস C। এইটা সমান কত বলেছে, মিশ্রিত করলে এই G:C অনুপাতে আমি মিশ্রিত করছি, তো মিশ্রিত করলে মিশ্রণের ওজন জলের থেকে 15 গুণ ভারী, তো এটা সমান 15 লিখবো। তো এবার এখান থেকে আমরা সহজে এটার ক্যালকুলেশন করব। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তা 15 নিচে কিছু নেই, মানে 1 আছে, 1টাকে আমরা এরকম বজ্রগুণ করবো, এই 19G প্লাস 9C সঙ্গে গুণ করে দেবো। এখানে হয়ে যাবে 19G প্লাস 9C, আর এখানে হয়ে যাবে 15G প্লাস 15C। এখন এখানে 19G মাইনাস 15G করব, আর এখানে 15C এই প্লাস ওইটাকে এই সাইডে গেলে হচ্ছে মাইনাস 9C। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে 4G, আর এখানে 15C থেকে 9C বাদ দিলে হয়ে যাবে 6C। এখন G/C এইটা সমান হয়ে যাবে 6/4, অর্থাৎ 2 দিয়ে কাটলে 3 দিনও 6 আর 2 দিনও 4। তো এবার এখান থেকে খুব সহজে আমরা পেলাম কি G:C সমান হয়ে যাবে 3:2, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 44 দাগের এই প্রশ্ন আছে কি দেখবো, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। এখানে 44 দাগের প্রশ্ন আছে দেখুন, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাপে 10% কম দেয়। ওই ব্যবসায়ী মোট লাভ কত? তো এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন। তো এর জন্য আমরা এই অঙ্কটা করার জন্য এখানে আমরা একটু মুছে নেব। ক্লিয়ার করার পরে আমরা এখানে দেখব কি করে সমাধান করা যায়। এখানে যে দুটোর মান দেওয়া আছে, এই দুটো মান থেকে আমরা খুব সহজে একদম পাতিভাবে একটা সূত্র আমরা বার করব। সেটা কি, এই 20% লাভে আর 10% কম দেয়, তো 20 যোগ 10 বাই 10% কম দেয়, তো 100 বিয়োগ 10। এবার এটাকে কি করব, এটাকে গুণ করব। এখানে যেহেতু বলেছে ওই ব্যবসায় লাভ কত হবে, মোট লাভ কত হবে, তো এখানে 100 দিয়ে গুণ করব। তো এবার এখান থেকে আমরা খুব সহজে এটা সমাধান করব। 20 আর 10 30 করব, আর 100 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে 90 ইন্টু 100 করব। এখন এখানে আমরা 3 3 90 করব, তো এখানে 100/3 করব। 100/3 মানে 3 33 99, তো 33 পূর্ণ 1/3, এটা এত পার্সেন্ট। এখানে এই সূত্রের শেষে কিন্তু পার্সেন্ট হবে, তো এত পার্সেন্টের সঠিক উত্তর, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর কিন্তু সহজ সূত্র হচ্ছে এই যে, এরকম যদি অঙ্ক থাকে তো আপনি সহজে এরকমভাবে সমাধান করবেন। চলে যাব 45 দাগের এই প্রশ্ন আছে, এক ব্যক্তি কিছু আপেল কিনে তার 4% 21% ক্ষতিতে এবং বাকি অংশ 14% লাভে বিক্রি করে। মোটের উপরে তার 600 টাকা ক্ষতি করে, মোট ক্রয় মূল্য কত? তো আমরা মোট ক্রয় মূল্য বার করব। কীভাবে বার করবেন দেখুন, এই জায়গাটায় একটা 4% দেওয়া আছে না, এই জায়গাটায় আপনি একটা জিনিস করবেন। এখানে বলছে মোট আপেল কতটা সেটা বলিনি, আবার মোট আপেল কত টাকায় কিনেছিল সেটা বলিনি, মোট আপেল কত টাকায় কিনেছিল সেটা আমার বার করতে হবে। কিন্তু একটা জিনিস বলেছে যে প্রথমে 21% লাভে 21% ক্ষতিতে বিক্রি করেছে এবং 14% লাভে বিক্রি করেছে শেষেরটুকু, আর তাতে কিন্তু 600 টাকা ক্ষতি হয়েছে। এই পয়েন্টটা ধরে আমার এগোতে হবে। তো এখানে 4% আছে যেহেতু, তো এখানে 7 দ্বারা বিভাজ্য, এই 7 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা খুঁজবেন, সেটাই কিন্তু আপনি আপেলের সংখ্যা ধরবেন, মোট আপেলের সংখ্যা। তো মোট আপেলের সংখ্যা আপনি মনে করুন 70টি, মোট আপেলের সংখ্যা 70টি, আর মোট আপেল কিনেছিল, মোট টাকা লেগেছিল, প্রতিটা আপেলের দাম মনে করুন 1 টাকা, তাই 70টি আপেল 70 টাকায় কিনেছিল। এখানে কিন্তু প্রতিটি আপেলের দাম 1 টাকা, এখানে আমি লিখে দিচ্ছি প্রতিটি আপেল 1 টাকা করে, প্রতিটি আপেল 1 টাকা করে কিনেছিল, তাই মোট টাকা 70 টাকা লেগেছিল, আর আপেল কিনেছিল মোট কিন্তু 70টি আপেল। এখন বলেছে এটা কেনা হয়ে গেছে। এবার এখানে প্রশ্নে বলেছে যে 4% আপেল 21% ক্ষতিতে বিক্রি করেছে। 4% আপেল মানে কতটা আপেল? তো 70 গুণ 4/7, তাহলে দেখুন এই
এই 7 আর এই 70 কাটলে এখানে হয়ে যাবে 10, তো 4 10 কে 40। এই 40টি আপেল কিন্তু সে 21% ক্ষতিতে বিক্রি করেছে। এখন এই 21% ক্ষতিতে বিক্রি করার কথার অর্থ কি, মানে ক টাকায় বিক্রি করেছিল? তো এই 40টা আপেল সে কিনেছিল ক টাকায়? 40টি আপেল কিনেছে, প্রতিটি আপেলের দাম 1 টাকা, তো 40টি আপেল কিনেছিল কিন্তু 40 1 কে 40 টাকায়। কিন্তু এখানে ক্ষতি করেছে কত? 21% ক্ষতি হয়েছে। তো 21% ক্ষতিতে 40 টাকার 21% ক্ষতি সমান কত? 40 টাকার 21% ক্ষতি মানে 100 টাকা যদি বিক্রয় মূল্য, 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু 21 টাকা কম হয়ে যাবে 100 টাকার থেকে, তাহলে কিন্তু সেটা ক্ষতি হবে। তো 21% ক্ষতিকর্তার অর্থ হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 79 টাকা। তাই আমরা কি করব, 79/100 দিয়ে এটা গুণ করে দেবো। তো এবার আমরা এটাকে এই 0 আর এই 0 কাটবো, আর এটাকে আমরা কি করব, গুণ করে দেবো। 4 9 36 6, 4 9 36 6 হাতে 3, 4 7 28 7 3 31, অর্থাৎ 316। তার নিচে কিন্তু এই 10টা বসবে, তাই 10, এই 10টা কিন্তু এর নিচে বসবে। তাই 10-এর যেহেতু নিচে 10 থাকবে, 0 থাকবে, যেহেতু নিচে একটা 0, তাই আমরা 1 ঘর দশমিক এখানে নিয়ে আসতে পারি। তাহলে 31 টাকা 60, 31 টাকা 60 পয়সায় কিন্তু উনি এই 40 টাকার আপেল বিক্রি করেছেন। তাহলে এখানে ক্ষতি হয়েছে কত? এখানে ক্ষতি হয়েছে কিন্তু, এখানে ক্ষতি হয়েছে কত? তো 40 বিয়োগ 31.60, তো এখানে ক্ষতি হয়েছে ওনার 8 টাকা 40 পয়সা কিন্তু ক্ষতি হয়ে গেছে। এখান থেকে 8 টাকা 40 পয়সা ক্ষতি হয়ে গেছে। ব্যাস, এ পর্যন্ত আমার থাকুক। এবার আমরা চলে যাব পরে। তো তার জন্য কী করবো, এই জায়গাটা একটু, এই পোর্শনটা আমরা একটু মুছে দেবো। প্রথম আপেল বিক্রি করে 8 টাকা 40 পয়সা ক্ষতি হয়ে গেছে। এবার দ্বিতীয়টি কত হবে? তো এখানে আমরা বলেছি 4% সমান কতটা আপেল? 4% সমান 40টা আপেল। তাহলে মোট 70টা আপেল কিনেছিল। 40টা আপেলের মূল্য আমরা বার করে নিলাম, বিক্রি করার মূল্য বার করে নিলাম। এতে কিন্তু 8 টাকা 40 পয়সা ক্ষতি হয়েছে 40টা আপেলে। এবার বাকি থাকছে কটা আপেল? 70টার থেকে 40টা চলে গেলে 30টা আপেল বাকি থাকছে। সেই 30টা আপেলের ক্রয় মূল্য কিন্তু 30 টাকা, 1 টাকা করে হলে 30 টাকা। এখন সেই আপেলগুলো বিক্রি করে সে কত পার্সেন্ট লাভ করেছে? 14% লাভ করেছে। তা 14% লাভ করার কথার অর্থ হচ্ছে ওই 30টা আপেলের বিক্রয় মূল্য কত হয়ে যাবে? তো 30টা আপেলের বিক্রয় মূল্য হয়ে যাবে কিন্তু 114/100, অর্থাৎ এই 0 কাটবো। তো 3 4 12 2, 3 4 12 2, হাতে 1, 3 1 33 আর 1 34, 34 টাকা 20 পয়সা। এই 34 টাকা 20 পয়সা কিন্তু ওই 30টা আপেল বিক্রি করে পেয়েছে 34 টাকা 20 পয়সা। তাহলে তার এখানে লাভ হচ্ছে কত? এখানে কিন্তু লাভ হচ্ছে এই 34.20 বিয়োগ 30 সমান 4 টাকা 20 পয়সা কিন্তু এখানে লাভ হচ্ছে। কিন্তু ক্ষতি হয়ে গেছে কত? 8 টাকা 40 পয়সা। তো 8 টাকা 40 পয়সা যদি ক্ষতি হয়, তাই এখানে এখনও ক্ষতি কত হয়ে থাকবে? তো এখনও ক্ষতি আছে কিন্তু এই 8 টাকা 40 থেকে 4 টাকা 20 আমি বিয়োগ করব। তা বিয়োগ করলে কত হবে? 4 টাকা 20 বিয়োগ করলে কত হবে? তো এখানে 0.20 থাকে আর এখানে 4 টাকা, 4.20 টাকা কিন্তু এখনও ক্ষতি থাকে। এটা কিন্তু ক্ষতি, 4 টাকা 20 পয়সা, এটা এখনও ক্ষতি আছে। তো আমরা এই 70টা আপেল বিক্রি করে এখনও ক্ষতি পাচ্ছি কত? 4 টাকা 20 পয়সা, কিন্তু এখানে ক্ষতি বলছে কত? 600 টাকা। তাই আমরা বলতে পারি এই 4 টাকা 20 পয়সা সমান 600 টাকা। তো 4 টাকা 20 পয়সা এটা সমান 600 টাকা। 1 টাকা সমান কত? তাই এই 600/4.20। আর এই জায়গায় যে বলেছে আমরা 70টা আপেল কত টাকায় কিনেছিলাম? 70 টাকায় কিনেছিলাম 70টি আপেল, প্রতিটা আপেল তো 1 টাকা হিসেবে 70 টাকা আপেল কিনেছিলাম। তাই 70 টাকা সমান কত? 4 টাকা 20 পয়সা সমান 600 টাকা, আর 1 টাকা সমান হয়ে যাবে 600/4.20, আর এই 70 টাকা সমান কত? তো 70 টাকা সমান এখানে গুণ হয়ে যাবে 70। তো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে কী হবে? তো এখানে আমি এই দশমিক তুলে এইখানে আমরা 100 করতে পারি। এই 70-এর এই 0 কাটবো, আর এই 420 এই 4.20 যে দশমিক তুলে এখানে 100 হলো, তাহলে 420 হলো, এই 20 একটা 0 কেটে দিলাম। তো এখানে এই 7 আর এই 42 কাটলে হয়ে যাবে 6, তাহলে কত হলো? 6 7 42, আর 6 আর এই 6 কাটলে হয়ে যাবে 100। তো 100 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 10,000 টাকা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 10,000 টাকা, অর্থাৎ এখানে সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কী আছে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। এবারে আমরা দেখবো 47 দাগের এই প্রশ্নটি। 47 দাগের প্রশ্ন আছে, এক ব্যক্তি 8,100 টাকা খরচ করলেন, এক ব্যক্তি 8,100 টাকা খরচ করলেন কিছু। তো আমরা আগের পেজে পড়ে এলাম যে এক ব্যক্তি 8,100 টাকা খরচ করলেন কিছু টেবিল। তো আমরা আগের পেজে পড়ে এলাম এক ব্যক্তি 8,100 টাকা খরচ করলেন কিছু টেবিল, যার প্রত্যেকটির দাম
1200 টাকা এবং কিছু চেয়ার যার প্রত্যেকটির দাম 300 টাকা কেনার জন্য চেয়ার ও টেবিলের সংখ্যার অনুপাত কত হবে যদি সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ টেবিল কেনা হয়? যদি সবচেয়ে বেশি টেবিল কেনা হয় তাহলে প্রতিটা মানে ওই টাকায় 8100 টাকায় চেয়ার এবং টেবিল এর অনুপাত কি হবে? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন দেখুন, এখানে প্রতিটা টেবিলের দাম কত আছে, মোট আছে কিন্তু আপনার কাছে মোট আছে 8100 টাকা। এটা কিন্তু আপনার কাছে আছে, আগের পেটে আছে, আগের পেজে কিন্তু 8100 টাকা আছে। তো 8100 টাকা আপনার কাছে মোট আছে। এবার এখানে যেহেতু বলেছে প্রত্যেকটা টেবিলের দাম 1200 টাকা করে এবং সর্বোচ্চ টেবিল কিনেছে, তাই আমরা কি করতে পারি, 1200কে গুণ করতে পারি 7 দিয়ে। তো 7 বারং 84 হয়, 8400। তাহলে বেশি হয়ে যাচ্ছে, 8100 বেশি হয়ে যাচ্ছে, তাই আমরা কী করবো, 1200 গুণ 6, তাহলে হয়ে যাবে 7200 টাকা। এই 7200 টাকায় কিন্তু উনি 6টা টেবিল কিনেছেন, 6টি টেবিল কিনেছেন, যেহেতু বেশি বলেছে টেবিল কিনেছে, সর্বোচ্চ টেবিল কিনেছে, তো 6টি টেবিল কিন্তু এই 7200 টাকাতে কিনেছেন। তো 8100 থেকে আপনার থাকলো কত, 8100 টাকা ছিল, তার থেকে 7200 টাকা চলে গেল, তাহলে বাকি থাকলো কত, তো বাকি থাকলো এটা সমান সমান হয়ে যাবে কিন্তু 900 টাকা। এই 900 টাকা তার কাছে থেকে গেল। এই 900 টাকায় প্রত্যেকটা চেয়ারের দাম কত বলেছে, 300 টাকা করে। তো 900 টাকায় তিনি কটা চেয়ার কিনবেন, তো এই 900কে আপনি ভাগ করবেন কত দিয়ে, 300 দিয়ে ভাগ করবেন, তাহলে সব সমান সমান কত হবে, 3টি চেয়ার। তো চেয়ার কিনছেন কটি, 3টি, এটা কিন্তু চেয়ার, চেয়ার কিনছেন 3টি, আর টেবিল কিনছেন কটি, 6টি। তো এখানে বলেছে যে চেয়ার টেবিলের অনুপাত কত হবে, চেয়ার এবং টেবিল সংখ্যার অনুপাত কত হবে। তো আমরা যেটা লিখতে পারি চেয়ার আর টেবিলের সংখ্যার অনুপাত, তো চেয়ার ইজ টু টেবিল। তো চেয়ার কিনেছে কটা, 3টি, তাহলে এখানে 3 is to টেবিল কিনেছে কটাই, 6টি, তো 6, তো 3:6 অর্থাৎ 1:2। তো 1:2 এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 48 দাগের এই প্রশ্নে। প্রশ্ন কী আছে দেখবো, তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। এখানে 48 দাগের প্রশ্ন আছে দেখুন, একটি পাত্র কালো ও সাদা মার্বেলে ভরা আছে, যদি পাত্রে 10টি মার্বেল থেকে থাকে তাহলে নিচের কোন অনুপাতটি কালো ও সাদা মার্বেলের অনুপাত হবে না? তো এই অঙ্কটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? তো অঙ্কটা আমি কীভাবে সহজে সমাধান করবো, তো দেখুন তার আগে আমরা কী করবো, তার আগে আমরা এই জায়গাটায় এটাও আমরা মুছে নেবো, এটা ক্লিয়ার করার পরে আমরা এই জায়গাটায় অঙ্কটা সমাধান করবো। তো দেখুন এটা কীভাবে সমাধান করা যায়। তো এখানে খুব সহজে এটা সমাধান করব। এখানে যেহেতু বলেছে যে একটি পাত্রে কালো সাদা মার্বেল ভরা আছে, এবার বলেছে এখানে দেখুন যদি পাত্রে 10টি মার্বেল থাকে তাহলে নিচের কোন অনুপাতটি কালো ও সাদা মার্বেলের অনুপাত হবে না? তো এই জায়গাটায় আপনারা ভালো করে বুঝবেন। এখানে যেহেতু কালো এবং সাদা মার্বেল মিলে মোট মার্বেলের সংখ্যা হচ্ছে 10, কালো এবং সাদা মার্বেল মিলে মোট কিন্তু মার্বেলের সংখ্যা হচ্ছে 10, তাই এই জায়গায় যে অনুপাতগুলো দেওয়া আছে অপশানে তার সমষ্টি হবে কিন্তু 10 বা 10-এর গুণনীয়ক। তো এখানে দেখুন, এখানে যেমন 4 আর 1 5, 4 1 5, 5 কিন্তু 10-এর গুণনীয়ক। তারপরে আপনি এই 10 আর 11 ধরুন, এখানে 11 হচ্ছে, 11 কিন্তু 10-এর গুণনীয়ক নয়। 7 আর 3 10, 10 হচ্ছে 10-এর গুণনীয়ক। এখানে হচ্ছে 9 আর 1 অর্থাৎ 9 আর 1 কিন্তু 10, তো এখানে কিন্তু 10 ও 10-এর গুণনীয়ক। তাহলে এখানে আমার 1:10 অর্থাৎ 10 আর 1 11, 11 কিন্তু 10-এর গুণনীয়ক নয়। তাই কিন্তু এখানে বলেছে না, এখানে কোন অনুপাতটি কালো ও সাদা মার্বেলের অনুপাত হবে না, তো অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 11 কখনো কিন্তু 10-এর গুণনীয়ক নয়, তাই কিন্তু এই উত্তরটা এখানে সঠিক উত্তর হবে। এই 1:10 এই অনুপাতটি কিন্তু কালো এবং সাদা মার্বেলের অনুপাত হবে না, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 49-এর এই প্রশ্নে। প্রশ্ন আছে, এ ট্যাপ একটি ট্যাঙ্কে 4 ঘন্টায় ভর্তি করে, বি ট্যাপ সেটিকে 24 ঘন্টায় খালি করে। যদি এ বিকে প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে চালু করা হয় তবে 2 ঘন্টা পর জল তলের উচ্চতা 0.5 মিটার বৃদ্ধি পায়, ট্যাঙ্কের গভীরতা কত? তো খুব সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন তাই দেখুন। তো প্রথমে 2 ঘন্টায় কতটা পূর্ণ হয়, কারণ একটা দিক কিন্তু বার হয় আর একটা দিক খালি হয়, তাই আপনাকে কী করতে হবে, বিয়োগ করতে হবে। কি বিয়োগ করতে হবে, তো এখানে দেখুন কীভাবে আপনি সমাধান করবেন। আপনি এই ট্যাঙ্কে মোট জল ধরে মনে করুন 1 অংশ, আর এবার যেহেতু 4 ঘন্টায় ভর্তি হয় তো 1 4 বিয়োগ 1 24, কারণ 4 ঘন্টায় ভর্তি হয় আর 24 ঘন্টায় কিন্তু খালি হয়। তা প্রথম 2 ঘন্টায় কিন্তু ট্যাঙ্কটি পূর্ণ হবে, প্রথম 2 ঘন্টায় ট্যাঙ্কটি পূর্ণ হবে 1 4 বিয়োগ 1 24, তো এখান থেকে 24 হয় লসাগু, তো 4 6 24, তো 6 বিয়োগ
1 সমান সমান হয়ে যাবে কিন্তু 5/24। এই 5/24 অংশ কিন্তু প্রথম 2 ঘন্টায় কিন্তু পূর্ণ হয়। এবার এখানে বলেছে দেখুন, যদি এ ও বিকে প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে চালু করা হয় তবে 2 ঘন্টা পর জলতলের উচ্চতা হবে কত? 0.5 মিটার বৃদ্ধি পাবে। ট্যাঙ্কের গভীরতা কত? তা আপনি মনে করুন ট্যাঙ্কের গভীরতা, এখানে আপনি মনে করুন ট্যাঙ্কের গভীরতা আপনি গভীরতা মনে করুন 23 একক। এখন এখানে বলছে যে 5/24 অংশ কিন্তু 2 ঘন্টায় পূর্ণ হয়। যেহেতু এটা পর্যায়ক্রমে চলতে থাকবে তাই 5/24 ইন্টু 23, এইটা সমান সমান কত? এখানে এইটা সমান সমান, যে এখানে বলেছে 5 মিটার বৃদ্ধি পাবে, 0.5 মিটার বৃদ্ধি পাবে, তাই এটা সমান সমান 0.5। তো এখান থেকে যদি আমরা 23 এর মান বার করি তাহলে কী হবে? 0.5 ইন্টু এই 24টা উপরে চলে যাবে, আর এই 5টা নিচে চলে আসবে। তো আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে কী হবে? তো এখানে 5 একে 5 মানে 0.1 হবে। তো 24 একে 24 অর্থাৎ 2.4 এত মিটার হয়ে যাবে। তো এখানে দেখুন এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারলেন। এখানে মিটার 23 একক ধরেছিলাম, 23 এককটা মিটারে প্রকাশ হচ্ছে, কারণ এখানে বলেছে না 0.5 মিটার বৃদ্ধি পায়, তাই 0.5 দিয়ে দিলাম। তো এখানে কিন্তু মিটার হবে এর, তো এখানে কিন্তু 2.4 মিটার হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 5 দাগের এই প্রশ্নে।